নমস্কার, জেএইচ কেমিস্ট্রি চ্যানেলে আপনাকে স্বাগতম। আগের দিনের ভিডিওটিতে আমি ডিসকাস করেছিলাম কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্ট বা ব্যাকগ্রাউন্ডটা। বেসিক্যালি এই চ্যাপ্টারে কী কী আমরা পড়াশোনা করি সে ব্যাপারটা ধারণা তৈরি হয়েছিল। তো আজকে আমরা কি করতে যাচ্ছি, বেসিক্যালি কিছু ম্যাথামেটিক্যাল পার্ট, মানে এটা ফিজিক্যাল কেমিস্ট্রির একটা অংশ। তো নিউমেরিক্যাল প্রবলেমগুলোই বেশি আসে, সেটা কলেজ ইউনিভার্সিটির এক্সামেও আসে যেমন, এবং ন্যাশনাল লেভেল এক্সামগুলোতেও সেই পরিমাণে আসে। সুতরাং প্রবলেম বা নিউমেরিক্যাল জিনিসগুলোর উপর আমাদের একটু বেশি ফোকাস করতে হবে। তো চলুন দেখা যাক। তো এই চ্যাপ্টারে আমরা শিখলাম রেট অফ রিয়াকশন কী জিনিস। রেট অফ রিয়াকশন এখানে বলছে দ্য রেট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু টাইম। সাপোজ আপনি কোনো রিয়াক্ট্যান্ট এ থেকে কোনো একটা প্রোডাক্ট বি পেলেন রিয়াকশন করে, তো এই রিয়াকশানটার জন্য এই রেটটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে রেট অফ এ রিয়াকশান ডিপেন্ড করছে, মানে নির্ভর করছে কনসেন্ট্রেশন অফ এ। আবার আপনি বলতে পারেন এ রেট অফ এ রিয়াকশান ডিপেন্ড করছে কনসেন্ট্রেশন অফ বি এর ওপরেও। তো বি এর ওপরে জেনারেলি আমরা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের সাইড থেকে লিখি, কারণ ডিরেকশানটা এই দিকে আছে। ঠিক আছে, ডিরেকশানটা যেহেতু এই দিকে আছে, তাহলে এই এর কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, সেইভাবে আমরা এটা শুরু করব হিসেবটা। দেখুন কি বলছে, এখানে লেখা আছে পরিষ্কার, রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ। এই যে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট এ মানে হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম। কনসেন্ট্রেশন টার্ম মানে ওই মোলারিটি, নর্মালিটি, লাইক দ্যাট। তো কত মোল পার লিটার, ইউনিট লিটার ভলিউম, তো সেই জিনিসগুলোই এখানে লেখা আছে থার্ড ব্র্যাকেট এ দিয়ে। হ্যাঁ, তো রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস এ, কনসেন্ট্রেশন অফ এ। তো এই প্রপোর্শনালিটির সাইনটা যদি আমরা তুলি, তাহলে আমরা কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট পাচ্ছি কে। এই কেটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট অর ভেলোসিটি কনস্ট্যান্ট, যেটা খুশি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? তো এই রেটটাকে না এইভাবে লিখলাম। কীভাবে মেজার করি, কীভাবে এই রেটটাকে আমরা অ্যাকচুয়ালি মেজার করি এইভাবে যে কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে পার ইউনিট টাইম। কোনো জিনিস রেট, কোনো কিছু ক্যালকুলেশন করছেন রেটের মাধ্যমে, মানেই হলো কিছু পরিমাণ চেঞ্জ হচ্ছে পার ইউনিট টাইম। তো এখানে আমরা কেমিস্ট্রিতে কেমিক্যাল রিয়াকশান সম্পর্কে আলোচনা করি। কেমিক্যাল রিয়াকশানতে কী চেঞ্জটা আমরা বুঝতে পারি, বেসিক্যালি তাদের কনসেন্ট্রেশনটা। সেই কনসেন্ট্রেশন মানে ওই মোলারিটি বেসিক্যালি। তো এই মোলারিটি মানে মোল পার লিটার পার টাইম। তো টাইম দিয়ে ভাগ করলে আমরা বেসিক্যালি রেট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনি রেটটাকে এই কনসেন্ট্রেশন টার্মটা টাইম দিয়ে ভাগ করলে যেমন পেতে পারেন, আবার সিমিলারলি এই রেটটাকে এই প্রপোর্শনাল টু দিস এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, তার মানে দেখুন আমি কীভাবে লিখছি। আমার রেট অফ এ রিয়াকশান ইজ বেসিক্যালি কনসেন্ট্রেশন চেঞ্জ মানে ডিসি ডিটি। কেন ডি লিখছি আমি, এখানে তো কনসেন্ট্রেশন বাই টাইম ছিল। এই ডি মানেই হচ্ছে খুব স্মল, ভেরি স্মল, ইনফাইনাইটলি স্মল, ওই জন্য এটাকে ডি দিয়ে লিখছি, ডিডিটি অফ সি, মানে টাইম দিয়ে বেসিক্যালি ডেরিভেটিভ করছি। তো রেটটাকে এইভাবে লিখতে পারি আমরা। আবার এই রেটটাকে ঠিক এইভাবেও, এই যে আর রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, এইভাবেও লিখতে পারি। কেমন? দুটোভাবে প্রকাশ করা যায় রেটটাকে। তো চলুন আগে দেখি কি হচ্ছে। তো নেক্সট কনসেপ্ট হচ্ছে রেট কনস্ট্যান্ট কে অথবা স্পেসিফিক রেট। এর কথাটার মানেটা কি দাঁড়ালো? এই কথাটার মানে হচ্ছে এই যে আমরা রেট প্রপোর্শনাল টু দিস এ লিখলাম, মানে সাম কে ইন্টু এ, তাই না? তো এখানে কে ইন্টু এ ইন্টু বি, যতগুলো রিয়াক্ট্যান্ট নিয়েছেন আপনি ততগুলো লিখতে পারেন কিন্তু এখানে। হ্যাঁ, কে ইন্টু এ বি সি যা নিয়েছেন তা লিখতে পারেন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যদি এই এ এবং বি ও সি যাই নিয়েছেন রিয়াক্ট্যান্টের সাইডে, তাদের কনসেন্ট্রেশনগুলো যদি 1 ইউনিট হয়, মানে 1 মোলার, সবার যদি 1 মোলার হয়, তাহলে এই ভ্যালুগুলো কিন্তু 1 মানে 1 ইজিক্যাল টু কে। তখন আপনি লিখতে পারেন আর ইজিক্যাল টু কে। কেমন? তার মানে এই কেটা আর কিছুই নয়, রেট অফ দ্য রিয়াকশান। যখন সমস্ত
রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনগুলো ইউনিট 1 মোলার 1 মোলার 1 মোলার, তখনই কিন্তু রেটটাই রেট কনস্ট্যান্ট বা রেট কনস্ট্যান্টটাই রেট। তো এটাকে আমরা বেসিক্যালি স্পেসিফিক রেট কনস্ট্যান্ট কে বলে থাকি। কেমন, এখানে লেখা আছে when A is taken 1 মোলার then rate constant is also known as specific rate। কেমন, তো টাইম বিং এটাকে আগে মুছি, এটা অনেক লেখা হয়ে গেছে বোর্ডের উপরে। কি হলো, এটাকে এটা ফিক্সড করতে হবে। তো এবার আমরা এই রেটটা, দুই ধরনের রেট হয় সেটা আমরা দেখব। দুই ধরনের রেট কীভাবে হয়, এই রেটটা হয় এইভাবে। একটাকে বলে অ্যাভারেজ রেট এবং একটাকে বলে ইনস্ট্যান্টিনিয়াস রেট। অ্যাভারেজ রেট মানে হচ্ছে কোনো একটা চেঞ্জ হলো, কোনো একটা এ প্লাস বি থেকে আমরা কোনো সি প্লাস ডি পেলাম। ওকে, তো আমি যদি বলি রেটটা কী জিনিস এখানে, তো এখানে আপনি লিখবেন যে টোটাল কনসেন্ট্রেশন চেঞ্জ, কনসেন্ট্রেশন বাই টোটাল টাইম টেকেন। টোটাল কনসেন্ট্রেশন চেঞ্জ মানে এখানে আপনি লিখতে পারেন যে ক্যাপিটাল বড় বড় চেঞ্জ, কনসেন্ট্রেশন বাই টাইম চেঞ্জ, এইভাবে একটা লিখতে পারেন। যেমন এটা একটা আইডিয়া দিচ্ছে টোটাল কত পরিমাণে চেঞ্জ হচ্ছে কনসেন্ট্রেশনে, সে কোন টাইমে কত কিছু হচ্ছে সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে টোটাল কত পরিমাণে চেঞ্জ হলো, টোটাল কত টাইম লাগলো, সেটাই এই রেটটা দেয়। এই কনসেপ্টটাকে বলা হয় অ্যাভারেজ রেট আর অ্যাভারেজ। কেমন, এটাকে বলা হয় আর অ্যাভারেজ। কিন্তু এইটাই যদি একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে যদি আমরা বের করতে চাই, সেটাকে বলে ইনস্ট্যান্টিনিয়াস রেট, মানে রিয়াল টাইম। ধরেন একটা রিয়াকশানে 1 ঘন্টা সময় লাগলো, মানে 0 সেকেন্ড থেকে 1 ঘন্টার মধ্যে একটা রিয়াকশান কমপ্লিট হলো। তো এখন আপনি জানতে চান ঠিক 10 মিনিটের মাথায় কী হচ্ছিল, 10 মিনিটের মাথায় রেটটা কত ছিল, তো সেটার একটা ভ্যালু থাকবে, বা 50 মিনিটের মাথায় কত রেটটা ছিল সেটা আলাদা ভ্যালু থাকবে, তাই না? কিন্তু অ্যাভারেজ রেট সেটাকে আইডিয়া দেবে না। অ্যাভারেজ মানে টোটাল বাই টোটাল। ইনস্ট্যান্টিনিয়াস রেট মানে রিয়াল টাইম অ্যানালাইসিস, ওই টাইমে একটা পার্টিকুলার বা এক্স্যাক্ট টাইম, রিয়াল টাইমে ওর রেটটা কী ছিল সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই ইনস্ট্যান্টিনিয়াস রেট ব্যবহার করি। এই ইনস্ট্যান্টিনিয়াস রেটটাই হলো বেসিক্যালি এই যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডিএক্স ডিটি, তার মানে হচ্ছে ডিএক্স ডিটি, যেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। ঠিক আছে, তো দুটো ধরনের রেট আমরা জানি, ইনস্ট্যান্টিনিয়াস রেট এবং অ্যাভারেজ রেট। ঠিক আছে, তো এবার রেটটাকে আমি বললাম এ দিয়ে প্রকাশ করতে পারি, এবার বি দিয়েও মানে প্রোডাক্ট দিয়েও প্রকাশ করতে পারি, রিয়াক্ট্যান্ট দিয়েও প্রকাশ করতে পারি। এই জন্য ওটা বলছে যে রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ রিয়াক্ট্যান্ট ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ফরমেশন অফ দ্য প্রোডাক্ট। মানে রিয়াক্ট্যান্টটা যত পরিমাণে ধ্বংস হচ্ছে ততটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে। সেই জন্য কী করি আমরা ওভারঅল একটা জেনারেল একটা ইকুয়েশন লিখি এরকমভাবে যে এ টাইমস অফ এ প্লাস বি টাইমস অফ বি রিয়াকশান করছে, দিয়ে সি টাইমস অফ সি অ্যান্ড ডি টাইমস অফ ডি তৈরি করছে। ঠিক আছে, তো আমরা রেটটাকে কীভাবে লিখছি, ওভারঅল রেট ইজ ইকাল টু দিস ডিএ বাই ডিটি ইন্টু 1/a। ওকে, কারণ এ মলিকিউল টেক পার্ট করছে এখানে, স্মল এ, ছোট এ নাম্বার অফ মলিকিউল এখানে পার্টিসিপেট করছে রিয়াকশানে। তো একটা মলিকুলের জন্য কত চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু ডিএডিটে। সো এ নাম্বার অফ মলিকুল এখানে পার্টিসিপেট করছে, তার জন্য 1/। এখন কথাটা হচ্ছে মাইনাস সাইন, কেন মাইনাস সাইন দেওয়া হচ্ছে, এর অর্থটাই হচ্ছে যে এটা ডিক্রিজ করছে, যত সময় যাচ্ছে তত এর পরিমাণ ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, মানে কমে যাচ্ছে, ওই জন্য মাইনাস সাইন দিয়ে বোঝানো হয়েছে। তো সিমিলারলি আপনি বলতে পারেন যে বি এর ক্ষেত্রে কী হচ্ছে, উইথ রেসপেক্ট টু বি কী হচ্ছে, তাহলে আপনি লিখতে পারি ডিবি ডিটি অ্যান্ড 1/b অ্যান্ড মাইনাস সাইন, কারণ বিও তো ধ্বংস হচ্ছে এর সাথে, এ এবং বি দুজনে ধ্বংস হচ্ছে, কারণ এরা রিয়াক্ট্যান্ট। এবার যদি প্রোডাক্টের রেসপেক্টে লিখতে চাই তাহলে আমরা লিখব ডিসিডিটি 1/c বাট প্লাস সাইন। প্লাস মানে প্রোডাক্ট তো তৈরি হচ্ছে, যত সময় যাচ্ছে প্রোডাক্ট তো বাড়ছে, ওই জন্য প্লাস সাইন।
অ্যান্ড এটা কিন্তু ডি এর ক্ষেত্রেও সেমভাবে লিখতে পারি, ডিডি ডিটি অ্যান্ড 1/dm প্লাস সাইন। তার মানে হলো আমি যে রেট এক্সপ্রেশনটা জেনারেল রিয়াকশনের জন্য এইভাবে লিখতে পারি, তার মানে একটা রিয়াকশনের রেট সমস্ত রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের দ্বারা প্রকাশ করতে পারি এবং সবাই সবার সাথে রিলেটেড। তার মানে এই যে ডিএডিটি দেওয়া থাকলে আমি কিন্তু ডিবিডিটি বের করতে পারি, বা ও একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারি, সেটা ডিপেন্ড করছে কোন রিয়াকশানে কোন ডেটা দেওয়া আছে। আশা করি এটা বোঝাতে পারলাম। তো চলুন দেখা যাক পরবর্তী স্টেপে কী বলছে, এটা মুছে নেওয়া যাক। তো এখানে একটা এক্সাম্পল আছে, তো এই এক্সাম্পলটা দেখে ভিডিওটাকে পজ করে দেখে এটা আপনি নিজে হাতে লিখুন, দিয়ে এটা দেখুন যে এরকম আসছে কিনা। একটু পজ করে দেখুন, কিচ্ছু না, খুব সহজ জিনিস, সবাই লিখতে পারে, বাচ্চা ছেলেও লিখতে পারে। তো এবার আসবো আমরা ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে, ইউনিট অফ কে। তাহলে কে বলেছিলাম আমি রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট, এটা কীভাবে বের করবো দেখুন। এই যে রেট ইজ ইকাল টু দিস কে ইন্টু এ, কোন ক্ষেত্রে, যদি যদি এ মানে এই রিয়াকশানটার ক্ষেত্রে এ থেকে আমি একটা প্রোডাক্ট পাচ্ছি এই রিয়াকশানটার ক্ষেত্রে, কেমন। তো এইখানে একটা মলিকুলের বদলে যদি আমি একটা জেনারেল এন সংখ্যক মলিকুল নিয়ে নিই, এন সংখ্যক এ পার্টিসিপেট করছে রিয়াকশানে, তাহলে সেক্ষেত্রে কী লিখবো, যে আর ইজ ইকাল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন চলে আসলো। কিন্তু কেন, কারণ এন সংখ্যক এ প্লাস এ প্লাস 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 এ মানে এন সংখ্যক এ, সেখানে আমি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ যদি লিখি তখন টোটালি আমি কিন্তু এ টু দি পাওয়ার এন পেয়ে যাবো। সেটা একটা জেনারেল টার্ম রিয়াকশনের লেখার জন্য। ওকে, তো এখন একটা প্রশ্ন চাইলে করতে পারেন, স্যার আর ইজ ইকাল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন, এই আর এর উপরে কেন ডিপেন্ড করছে, এভাবে কেন লিখছেন, তাই না? অন্য কিছু তো হতে পারতো, আর ইজ ইকাল টু কে প্লাস এ বা অন্য কিছু তো হতে পারতো, মানে ডাইরেক্টলি যে প্রপোর্শনাল বা ইকুয়াল টু লিখছেন কেন? এর কারণ হচ্ছে রেট অফ এ রিয়াকশান শুধু কনসেন্ট্রেশন টার্মের ওপরে ডিপেন্ড করে, কেমন। এই এক্সাম্পলটা কিন্তু আমি কালকে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ট্যাঙ্কে জল থাকলে সেই জলের পরিমাণের উপরে কিন্তু রেটটা নির্ভর করে। সুতরাং রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ, সেইটাই লেখা হয়েছে এখানে। এই প্রপোর্শনালিটি সাইনটাকে রিমুভ করে কে নিয়েছি, ঠিক আছে। এবার যতগুলো মলিকুল টেক পার্ট করছে সেই পরিমাণে আমি একটা জেনারেল এন লিখে দিলাম। যদি 2 হয়, দুটো এ মলিকুল যদি টেক পার্ট করে 2 লিখে দেবো এখানে। যদি 3টে এ মলিকুল মানে পার্টিসিপেট করে তাহলে 3 লিখে দেবো, সেই অনুযায়ী এন লিখে দেবো, ঠিক আছে। তো এটা জেনারেল এক্সপ্রেশন, এটা আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এখানে লিখতে পারি যে কে ইজ ইকুয়াল টু আর বাই এ টু দি পাওয়ার এন, তাই না। আর আর মানে হচ্ছে রেট অফ এ রিয়াকশান, মানে হচ্ছে বেসিক্যালি ডিসিডিটি, মানে কনসেন্ট্রেশন টার্ম, সেটা হচ্ছে মোল পার লিটার বাই টাইম, মানে টাইম মানে সেকেন্ড ইনভার্স, আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, কেমন, বাই এই যে এ টু দি পাওয়ার এ মানে এগেন কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার, কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার টু দি পাওয়ার এন। ওকে, মোল পার লিটার টু দি পাওয়ার এন। সো এই জিনিসটাকেই এখানে এইভাবে লেখা হয়েছে, জেনারেল টার্ম, বুঝা গেল। এটাকে যদি জেনারেল করি, মোল পার লিটার এখানে টু দি পাওয়ার 1 এখানে, সো 1 মাইনাস এন এখানে, তাই না। এটা যদি লিখি তাহলে কী হবে, মোল টু দি পাওয়ার এন, এখানে 1 আছে, এই 1, আর এটাও মোল পার লিটার কিন্তু টু দি পাওয়ার এন, সো 1/n আছে, তার মানেই এই মোল পার লিটারটাকে কমন গেল, এখানে 1 মাইনাস এন, এটাকে এখানে লেখা আছে 1 মাইনাস এন, ঠিক আছে। আর বাই টাইম মানে সেকেন্ড ইনভার্স, যে কোনো টাইমের ইউনিট দিয়ে দিতে পারেন আপনি। এটা একটা জেনারেল এক্সপ্রেশন ফর ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে ফর nth অর্ডার রিয়াকশন, জেনারেলটা। এবার এই এন জিনিসটা কিন্তু আমি জানি না এখনও, ডিফারেন্ট সিচুয়েশান যখন আসবে তখন ডিফারেন্ট ভ্যালু হবে, আলাদা ভ্যালু হবে এনের। তো এন 0 হতে পারে, এন যদি 0 হয়
তাহলে আমি এনের ভ্যালুটা 0 বসিয়ে দিলে একটা একটা কনস্ট্যান্ট ইউনিট পেলাম, রেট কনস্ট্যান্টের ইউনিট পেলাম। এনের ভ্যালু যদি 1 হয় তার জন্য আলাদা ইউনিট পেলাম, এনের ভ্যালু যদি 2 হয় তার জন্য আলাদা ইউনিট পেলাম। এগুলো জাস্ট এনের ভ্যালুগুলো বসালেই কিন্তু ইউনিটটা পেয়ে যাবো। এটা কোনো একটা বিশাল বড় কিছু নয়, সহজে খুব সহজে এটা বসালে আপনি পেয়ে যাবেন, এতে বিশাল কিছু নেই, রকেট সায়েন্স নেই। আচ্ছা চলো যাক, দেখা যাক নেক্সট পেজে কী বলছে। আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস, এই গ্রাফটাকে এক্সপ্লেন করতে হবে আমাদের। আমরা এক্সপেরিমেন্টালি যা কিছু শিখি গ্রাফ দিয়ে কিন্তু ওটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে ওই শেখাটা কমপ্লিট। গ্রাফ না বুঝলে কিন্তু শেখাটা ইনকমপ্লিট থেকে যায়, বেসিক্যালি কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে। তো এখানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইমে গ্রাফ দেওয়া আছে। তো আমরা এখানে দেখছি এটা কিন্তু রিয়াক্ট্যান্ট, পিটা প্রোডাক্ট, ওকে। তো এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এটা একটা এই পরিমাণ নেওয়া হয়েছিল রিয়াক্ট্যান্ট, আস্তে আস্তে যত টাইম যাচ্ছে তত ডিকে করছে, তো ওই জন্য একটা এরকম মানে ক্ষয় হচ্ছে, একে বলে এক্সপোনেনশিয়াল ডিকে। হ্যাঁ, এইটা ক্ষয় হচ্ছে, কীভাবে ওটা ক্ষয় হচ্ছে, এই একটা গ্রাফটা কোনো স্ট্রেট লাইন বা সার্কেল নয়, এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, ওকে। গ্রাফটা দেখে বুঝতে হবে এটা কোনো স্ট্রেট লাইন, সরল রেখা নয় বা সার্কেল বা বৃত্তও নয়, এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, এবং একে বলা হয় এক্সপোনেনশিয়াল ডিকে, মানে এক্সপোনেনশিয়ালভাবে ক্ষয় করছে, ওই জন্য নিচে নেমে যাচ্ছে, দেখুন এটা নিচের দিকে নেমে যাচ্ছে, মানে কমছে, কনসেন্ট্রেশনটা কমছে। তো কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট কমছে যত টাইম যাচ্ছে। আবার প্রোডাক্টের ক্ষেত্রে ঠিক উল্টো, প্রোডাক্ট 0 থেকে শুরু হয়েছিল, কারণ রিয়াকশান অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0-তে রিয়াকশান তো শুরু হয়নি, শুরু হতে যাচ্ছে, জাস্ট গোয়িং টু স্টার্ট বাট নট ইয়েট, শুরু হতে যাচ্ছে কিন্তু এখনও শুরু হয়নি, ওই জন্য টাইম 0-তে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ইজ 0 হিয়ার, সি এখানে 0, তাহলে আস্তে আস্তে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু এইভাবে বাড়ছে, এইটাও মানে এক্সপোনেনশিয়ালভাবে বাড়ছে, ঠিক আছে। তার মানে আপনি কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফটা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে এইরকমভাবে ডিকে এক্সপোনেনশিয়াল ডিকে পেলেন, আর প্রোডাক্টের রেসপেক্টে এইভাবে এক্সপোনেনশিয়াল ইনক্রিমেন্ট পেলেন, এখানে বাড়ছে, ঠিক আছে। তার মানে কার রেসপেক্টে আপনি গ্রাফটা প্রকাশ করছেন সেটা নির্ভর করছে রিয়াক্ট্যান্টের না প্রোডাক্টের। আশা করি বোঝা গেল। এবার যখন বেসিক জিনিসটা বুঝে গেছি, তাহলে কয়েকটা টার্ম আছে, এই টার্ম কটা বোঝা যায়। টার্ম হচ্ছে মলিকুলারিটি, ফার্স্ট টার্ম হচ্ছে মলিকুলারিটি। মলিকুলারিটি কিছুই না, এই যে ধরুন কি হলো, কোনো একটা রিয়াকশান আমি যদি লিখি যে এ প্লাস 2b, এরা রিয়াকশান করে কোনো একটা প্রোডাক্ট 3c দিচ্ছে, হ্যাঁ। তো এই রিয়াকশানটা যদি আমি দেখি, অ্যানালাইজ করে যে দেখবো যে একটা এ মলিকুল এবং দুটো বি মলিকুল এখানে অংশগ্রহণ করছে এই রিয়াকশানটাতে, তাহলে এই যে কতগুলো নাম্বার অফ মলিকুল টোটাল অংশগ্রহণ করছে এই সংখ্যাটাকে মলিকুল বলে। এই যে দেখুন, ইট ইজ দ্য সাম অফ দ্য স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিয়াক্ট্যান্ট টেকিং পার্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন। এই রিয়াকশানের ইকুয়েশনটা আমি লিখলাম, কেমিক্যাল ইকুয়েশন, এখানে দেখেই বুঝতে পারছি এখানে একটা এ প্লাস দুটো বি, মানে টোটাল 3টে মলিকুল এখানে অংশগ্রহণ করছে, তার মানে আমি বলতে পারি মলিকুলারিটি 3, ঠিক আছে। এটা কে অংশগ্রহণ করছে, কতটা প্রোডাক্ট সেটা নয়, কে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ মানে পার্টিসিপ্যান্ট, অংশগ্রহণকারীর নাম্বার দিয়ে এই মলিকুলারটাকে বিচার করা হয়, ঠিক আছে। তাহলে এটা একটা কনসেপ্ট, এটা একটা টোটালি থিওরিটিক্যাল ইকুয়েশন দেখে আমি এটা বিচার করলাম, আমি একটা পেলাম ভ্যালু যে মলিকুলারিটি ফর দিস রিয়াকশন ইজ 2 + 1 3, ওকে। তো এটা হচ্ছে একটা মলিকুলারিটি কনসেপ্ট। এবার পরেরটা হচ্ছে অর্ডার অফ এ রিয়াকশন। অর্ডার মানে এটা কি, অর্ডার মানে এটা এরকম একটা কিছু, কিন্তু ওই জিনিসটা এরকম থিওরিটিক্যাল দিয়ে আপনি বিচার করতে পারবেন না, থিওরি দিয়ে ওটা আসে না, ওটা জিনিস টোটালি এক্সপেরিমেন্ট দিয়ে আসে। এক্সপেরিমেন্টটা করলে একটা রিয়াকশান, এইটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলেন, রিয়াকশানটা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে ওর রেটটা এই ধরনের কিছু আসছে, যে কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি এইভাবে আসছে। তো আমরা এখানে দেখে বুঝলাম যে 2b, সো এখানে 2 + 1 3 হচ্ছিলো, কিন্তু এখানে এই রিয়াকশানের ইকুয়েশনটাকে দেখে এটা টোটাল এক্সপেরিমেন্টাল, মানে প্র্যাকটিক্যাল করে দেখা গেল, এটা কিন্তু থিওরি নয়, প্র্যাকটিক্যাল করে যেটা বলছে, প্র্যাকটিক্যাল করে এটা টোটাল এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, হ্যাঁ। তো এখানে a⁴ অ্যান্ড b⁴, তার মানে আমার এক্সপেরিমেন্ট বলছে যে এর রেসপেক্টে 1 এবং বি এর রেসপেক্টেও 1, সো 1 + 1 2,
তার মানে এখানে বলা হয় টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট ইজ 2, তার মানে বেসিক্যালি এখানে অর্ডার হচ্ছে 2, মানে অর্ডার অফ এ রিয়াকশন ইজ এখানে 2। ওটাকে কী বলছে ইংলিশে দেখা যায় এখানে, সাম অফ দ্য পাওয়ার অফ দ্য রেজড, সাম অফ পাওয়ার্স রেজড upon the concentration of the reactant in the given rate law expression, rate law expression যেটা আমরা কিনা এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি। হ্যাঁ, তাহলে এই পাওয়ারটা হলো 1 আর 1 2। কারণ একই রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি এবং অর্ডার আলাদা আলাদা হতে পারে। আশা করি এটা বোঝাতে পারলাম। একটাই রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি এবং অর্ডার আলাদা আলাদা হতে পারে। মলিকুলারিটি শুধুমাত্র আমি ইকুয়েশন দেখে বুঝে যাব, কিন্তু অর্ডার বুঝতে পারবো না। অর্ডার বুঝতে গেলে আমাকে রিয়াকশনটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, ওটা কি রেজাল্ট দিচ্ছে, কি ইকুয়েশন দিচ্ছে এখানে, এই যে রেট ল কি ইকুয়েশন দিচ্ছে সেটা দেখে গিয়ে আমি অর্ডারটা লিখতে পারবো। ঠিক আছে, তো সেটাই এখানে পার্থক্য করে দেওয়া আছে যে মলিকুলারিটি ভার্সেস অর্ডার অফ এ রিয়াকশনের মধ্যে কী পার্থক্য। এখানে বলছে মলিকুলারিটি অলওয়েজ পজিটিভ অ্যান্ড সাম ইন্টিজার নাম্বার। হ্যাঁ, ইন্টিজার নাম্বার মানে +1 +2 +3 লাইক দ্যাট। হ্যাঁ, 0 হতে পারবে না, ফ্র্যাকশনও হতে পারে না। কিন্তু অর্ডার সব কিছু হতে পারে, ক্যান বি এনি রিয়েল নাম্বার, যতগুলো রিয়েল নাম্বার সম্ভব ততগুলো হতে পারে। 0 হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার, নর্মাল, হোল নাম্বার, যাই হোক যেগুলো আমরা রিয়ালভাবে জেনে থাকি সেই রিয়েল নাম্বারগুলো হতে পারে। আচ্ছা, মলিকুলারিটি ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট, এখনই বললাম, বাট অর্ডার অফ রিয়াকশন ইজ এ এক্সপেরিমেন্টাল প্র্যাকটিক্যাল কনসেপ্ট। আর molecularity do not change with temperature and pressure, but order of a reaction can be depending upon temperature, pressure, like this. Okay, এটা লেখা আছে পরিষ্কার করে। তো মলিকুলারিটি এবং অর্ডার অফ এ রিয়াকশনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারি। তো দেখা যাক টোটাল অর্ডার কীভাবে আমরা বের করতে পারি। এই যে কোনো একটা রেট ইকুয়েশন নিয়ে না, এখানে রেট ইজ ইকুয়াল টু k ইন্টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার l, k m n l, লাইক ওরকমভাবে লিখেছে। হ্যাঁ, তো অর্ডার অফ এ রিয়াকশন উইথ রেসপেক্ট টু a হচ্ছে m, উইথ রেসপেক্ট টু b হচ্ছে কিনা n, উইথ রেসপেক্ট টু c হচ্ছে কিনা l। ওকে, তো যদি বলি ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, মানে রিয়াকশনের টোটাল অর্ডারটা কত ওভারঅল, তো আমি বলবো টোটাল m প্লাস n, টোটাল এটা অর্ডার, তাই না? আবার মলিকুলারিটি যদি বলি, তাও মলিকুলারিটি ডাইরেক্ট আমি দেখেই বুঝতে পারছি এখানে যে m প্লাস n। তো এই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে অর্ডার এবং মলিকুলারিটি দুটো সেম। এখানে আমি কিন্তু এইটা দেখে বিচার করছি, আমি কিন্তু নিজে বিচার করছি না। এই যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ইকুয়েশন, এই রেটটা এক্সপেরিমেন্টাল ইকুয়েশন থেকে এসেছিল, সেখান থেকে কিন্তু আমি অর্ডারটা পেলাম, না হলে বলতে পারতাম না আমি। ঠিক আছে, তাহলে এবার বলছে যে ইফ বি ইজ ইন এক্সেস দেন ওভারঅল অর্ডার অফ রিয়াকশন ইজ m প্লাস n। এর মানেটা কি, বি যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে তার কন্ট্রিবিউশনটা ওরা ধরতেই পারবো না, মানে ওর মানে চেঞ্জটা কন্ট্রিবিউশন আছে কিন্তু ওর যে চেঞ্জ সেটা ওভারঅল চেঞ্জ ইজ নেগলিজিবল, মানে একদম নেগলেক্ট করি আমরা, অ্যাভয়েড করে দিই আর কি। প্রচুর পরিমাণে ধরেন কোনো একটা রিয়াকশনে প্রচুর পরিমাণে জল দেওয়া আছে, সেই জল দেওয়া আছে, এবার তারপরে যদি আরও কিছু জল দেন তাতেও কিছু যায় আসে না, কিছুটা জল তুলে নিলেন তাতেও কিছু যায় আসে না। তার মানে ওই জলের মানে যে কন্ট্রিবিউশন টু দ্য রেট ইকুয়েশন, নট ইন দ্য রিয়াকশন, রেট ইকুয়েশনের যে প্রতি যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা 0। সেই জায়গায় কী করবেন, তাহলে n মানে জলের কোফিশিয়েন্টটা বাদ চলে গেল, শুধু এই বি ইজ ভেরি এক্সেস, তাহলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন উইল বি m প্লাস l। বোঝা গেল, মানে কারা প্রত্যক্ষভাবে এটার উপরে কন্ট্রিবিউট করছে। ওকে, প্রত্যক্ষভাবে। এবার পরের কথা হচ্ছে সিউডো অর্ডার রিয়াকশন, যে এক্ষুনি যেটা বললাম যে ওর মধ্যে থেকেও কিন্তু পার্টিসিপেট করতে পারছে না, রিয়াকশানে পার্টিসিপেট করছে কিন্তু রেট ইকুয়েশনে পার্টিসিপেট করছে না, এটাকে বলে সিউডো অর্ডার রিয়াকশন। দোজ রিয়াকশন হুইচ অ্যাপিয়ার্স টু বি nth অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য রেট ল এক্সপ্রেশন বাট আর ফাউন্ড টু বি ডিফারেন্ট ফ্রম nth অর্ডার কল্ড সিউডো মানে সামথিং লাইক মানে ওই ভূত টাইপের, মানে আছে বলে মনে হয় কিন্তু দেখতে পাই না, এরকম ব্যাপার। হ্যাঁ, এটা অনুভব করে আছে দরকার, মানে বোঝা যায় যে মানে আছে কিন্তু প্রমাণ সহ কিছু নেই,
মানে নেগলেজেবল জিনিস আর কি, ওইভাবে আমরা সিউডো দিয়ে, মানে বুঝতে পারছেন সিউডো টার্মটা দেওয়া আছে। তো একটা এক্সাম্পল যদি নেন, তো এক্সাম্পল হিসেবে এই হাইড্রোলাইসিস অফ এস্টারটাকে নিতে পারেন। একটা এস্টার এখানে দেওয়া আছে, এই এস্টারটাকে যদি হাইড্রোলাইসিস করা হয়, প্রচুর পরিমাণে জল দিয়ে হাইড্রোলাইসিস করা হয়, দিয়ে জলের কনসেন্ট্রেশনটা ওভারঅল বলে কি চেঞ্জই হয়নি। তো যদি জলের কন্ট্রিবিউশনটা চেঞ্জ হচ্ছে না, জলের পরিমাণ কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে না, তার মানে ওটাকে বাদ দিয়ে দাও, ইকুয়েশনে রাখার কোনো দরকার নেই। ও যদি চেঞ্জ না হয় তাহলে ওখানে ওটাকে নিয়ে ইকুয়েশনে রাখার কোনো দরকার নেই, ওই জন্য বাদ দিয়ে দেয় লোকে। ওই জন্য বলে এটাকে যদি দেখি আমরা, এটাকে যদি আমরা দেখি তাহলে এস্টারের জন্য একটা, জলের জন্য একটা, সো মলিকুলারিটি 2, সো অর্ডারটাও দেখে মনে হবে 2, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে টোটাল বাদ দিয়ে দেওয়া, ওই জন্য প্র্যাকটিক্যালি বলছে এটাকে এটার জন্য একটা অর্ডার পাচ্ছে, সো অর্ডার ইজ 1। আশা করি বোঝাতে পারলাম। এরকম একটা এক্সাম্পল। তো এরকম আরও অনেক এক্সাম্পল আছে, ওগুলো নিয়ে স্টাডি করলে বোঝা যাবে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য। নেক্সট আমরা এবার পুরো ম্যাথামেটিক্যাল পার্টে চলে আসবো, যে অর্ডার জিনিসটা কি বুঝলাম, মলিকুলারিটি জিনিসটা কি বুঝলাম, এবার বিভিন্ন বিভিন্ন টাইপের অর্ডার অফ রিয়াকশন নিয়ে এবার একটু আলোচনা করব, কেমন? তো অর্ডার যেহেতু শূন্য থেকে শুরু হচ্ছে, চলো শূন্য থেকে শুরু করা যাক। সব কিছুই তো শূন্য থেকে শুরু করা উচিত আমাদের, আমরা শূন্য থেকে শুরু করেছি। তো কাইনেটিক্স অফ জিরো অর্ডার রিয়াকশন। ওকে, জিরো অর্ডার মানেটাই হচ্ছে কোনো একটা এ রিয়াক্ট্যান্ট নিলাম, সেখান থেকে প্রোডাক্ট পি পেলাম, তো টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, দ্য কনসেন্ট্রেশন অফ এ ইজ সামথিং লাইক দিস এ। ওকে, প্রোডাক্ট জিরো, কারণ তো শুরু হচ্ছে, এখনও কিছুই প্রোডাক্ট হয়নি। এবার কিছুটা টাইম দেওয়ার পরে দেখলাম যে এক্স পরিমাণ প্রোডাক্ট ফর্ম করেছে। সেই প্রোডাক্ট কোথা থেকে আসলো? এ থেকে এসেছে, রিয়াক্ট্যান্ট থেকে এসেছে, তাই না? উড়ে তো আর আসেনি, রিয়াক্ট্যান্ট থেকে আসলো। তাহলে এক্স পরিমাণ রিয়াক্ট্যান্ট ক্ষয় হয়ে গেল, ইজ বিং কনজিউমড। ওকে, তাহলে এক্স পরিমাণ যদি ক্ষয় হয়ে গেলো, থাকলে কত? এ মাইনাস এক্স। তার মানে এ মাইনাস এক্স ইজ দ্য কনসেন্ট্রেশন। এ মাইনাস এক্সটা এখন কিন্তু এ এর কনসেন্ট্রেশন, প্রেজেন্ট কনসেন্ট্রেশন অফ এ ইজ এ মাইনাস এক্স। এ থেকে শুরু করে এখন এ মাইনাস এক্সে দাঁড়িয়ে আছে একটা জেনারেল টাইম, যে কোনো টি ইজিক্যাল টু এনি টি টাইম, ঠিক আছে? তাই যদি হয়, তাহলে তার যদি রেট ইকুয়েশন লিখি, তাহলে এরকম কিছু একটা দেখায়, যে এই যে রেট ইজিক্যাল টু মাইনাস ডিএ ডিটি, মাইনাস মানে ওই যে এটা ক্ষয় হচ্ছে, ওই জন্য মাইনাস ডিএ ডিটি, আবার ইকুয়াল টু কে নট ইন্টু এ টু দি পাওয়ার জিরো, কারণ জিরো অর্ডার রিয়াকশন টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে তো 1, তাহলে এটাকে বাদ দিতেই পারি আমরা। এই এটা এখানে একটা কেয়ারফুলি এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন, যে এই এ বেসিক্যালি এ টি, বোঝা গেল, ইজ বেসিক্যালি এ মাইনাস এক্স। তার মানে যেখানে যেখানে এই টার্মগুলো দেখবেন সবার এইটাই মানে হয়, কোথাও এক্স দেখলে মানে ঘাবড়ানোর কিছু নেই। তো এ থেকে এ যেটা মানে এটি এর মানে সেটা মানে টি টাইমে এর কনসেন্ট্রেশন, এটা কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়াল নয়। স্টার্টিং ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন আমরা লিখি এইভাবে, এ নট দিয়ে, হ্যাঁ, এ নট এ জিরো, লাইক এরকম। তো স্টার্টিং ম্যাটেরিয়াল এ নট, ওটা আলাদা। আর এনি পয়েন্ট অফ টাইম টিতে ওটা কনসেন্ট্রেশন, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এইভাবে লিখি, যে এ অথবা এ টি অথবা এ মাইনাস এক্স, সবারই হবে অল অফ দ্য মানে সেম মিনিং, সবার মানেটা কিন্তু একই। ওকে, তো রেট মানে আমরা রেট ইকুয়েশন থেকে লিখলাম ডিএডিটি মাইনাস ইজিক্যাল টু কে নট ইন্টু এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে সামথিং টু দি পাওয়ার জিরো মানে 1, মানে ওটা দেখার দরকারই নেই। তাহলে ডিএক্স ডিটি ইজিক্যাল টু কে নট, তাই তো? কে নট ইজ দ্য রেট কনস্ট্যান্ট ফর দ্য জিরো অর্ডার রিয়াকশন কে নট। তাহলে ডিএক্স ডিটি ইজিক্যাল টু কে নট। এইবারে এটাকে আমরা সলভ করবো মানে ডি আছে তো স্মল ডি, এটাকে হেঁটিয়ে একটু বড় জিনিস আনতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা এখানে করছি, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ ডিটি। কে নটটা একটা কনস্ট্যান্ট টার্ম, তার জন্য বাইরে বের করে নিয়েছি। এবার লিমিটটা কী করে দেবো? লিমিটটা ভেরি ইজিলি এইভাবে দিতে পারি আমরা, ডিএক্স ইকুয়াল টু কে নট ইন্টিগ্রেশন অফ ডিটি। দেখুন এই যে টাইম জিরোতে কনসেন্ট্রেশন কী ছিল? কনসেন্ট্রেশন জিরো ছিল, তাই না?
এটা কিন্তু এক্স মানে প্রোডাক্ট, খেয়াল রাখবেন কিন্তু এই যে এক্সটা কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশন অ্যান্ড এ মাইনাস এক্সটা কিন্তু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে তার মানে কিন্তু এটা এটা প্রোডাক্টের রেসপেক্টে করছে, রিয়াক্ট্যান্টের রেসপেক্টে না, শুধু এক্স মানে প্রোডাক্টের রেসপেক্টে। ওকে, ওই জন্য মাইনাস সাইনটা নেই এখানে, বুঝতে পারলাম? ওই জন্য মাইনাস সাইনটা নেই এখানে, প্লাস সাইন দিয়ে আসছে। যদি রিয়াক্ট্যান্ট হতো তাহলে রেট মানে মাইনাস দিয়ে ডিটে মাইনাস মাইনাস নিয়ে আসতে হতো একটা, হ্যাঁ। এখানে মাইনাসটাকে নিচ্ছি না, তার মানে প্রোডাক্ট দিয়ে করছি। তাহলে প্রোডাক্টের টি ইজ ইকাল টু জিরো টাইমে কোনো প্রোডাক্ট ছিল না, তার মানে জিরো। সো টি ইজ ইকাল টু এখানে জিরোতে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ইজ জিরো, এটা লিমিট এইভাবে নিচ্ছি। এবার টি ইজ ইকাল টু জেনারেল টার্ম টিতে কনসেন্ট্রেশন কত না এক্স, তার মানে ইন্টিগ্রেশন জিরো টু এক্স, এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন জিরো টু টি, এটা ইন্টিগ্রেশনের লিমিট নিলাম। তো এখানে পজ করে এটা লিখে নাও। তারপরে ওটাকে যখন সলভ করলাম, ইন্টিগ্রেশনটা যদি করি তো ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ এক্স অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ টি, আর তাদের লিমিট ছিল এক্স মাইনাস জিরো ইজ এক্স হেয়ার, এক্স মাইনাস জিরো ইজ এক্স হেয়ার অ্যান্ড টি মাইনাস জিরো টি। তার মানে আমি যে ইকুয়েশনটা পেলাম এক্স ইজ ইকাল টু কে নট ইন্টু টি, এটা আমার প্রোডাক্টের রেসপেক্টে এই ইকুয়েশনটা পেলাম, বোঝা গেল? এই জিনিসটা যদি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে করতাম তাহলে কি পেতাম, ওইরকম কিছু একটা পেতাম। মানে ধরেন এই রেট আর ইজ ইকাল টু মাইনাস মাইনাস ডি এ ডিটি ইজ ইকাল টু কে নট। তো এটাকে যদি আমি নিই এইভাবে, ইন্টিগ্রেশন অফ, এই মাইনাসটা আগে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন অফ ডি এ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ কে নট, এই জিরোটা মানে হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ডি টি, এটা এক সাইডে টিটা এক সাইডে, দুই ক্ষেত্রে ডিটাকে বের করে নিতে হবে। তো তার জন্য কি পেলাম, তো ইন্টিগ্রেশন অফ ডি এটাও এ নট থেকে এটি লিমিট টি ইজ ইকাল টু জিরো থেকে টি। ওকে, এ নট থেকে এটি, একটু ঘেঁচামাচা হয়ে গেল, এটা মেনে নেই যে এ নট থেকে এখানে লিখে দিই এটি, এ বা এটি। তাহলে মাইনাস এখানে পেলাম কি না এ, হ্যাঁ, আমি ডাইরেক্ট লিখতে পারি যে এটি মাইনাস এ নট, লিমিট যেভাবে বসাই, ইন্টিগ্রেশন করার পরে লিমিট যেভাবে বসাই, এখানেও লিখতে পারি কে নট ইন্টু টি মাইনাস জিরো মানে টি, ডাইরেক্ট লিখে দিলাম, হ্যাঁ। তো এটাকে যদি লিখতে সাজিয়ে নিলে এরকম দেখায় না, এ নট মাইনাস এ টি ইজ ইকাল টু কে নট টি, হয়ে গেল। তাহলে এর রেসপেক্টে দেখালে এরকম হবে, এটা কিন্তু রিয়াক্ট্যান্টের রেসপেক্টে দেখালাম, জিনিসটা একই মানে এখানে যদি এক্স ফেক্স ওই ভ্যালুগুলো বসান দেখবেন একই রকমই আসছে, বুঝা গেল? তাহলে এটা আমার জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড রেট ল। ওই যে রেট ইজ ইকাল টু ডিএ ডিটি যেটা লিখেছিলাম এটাকে বলা হয় ডেরিভেটিভ রেট ল, এটাকে বলা হয় এই যে রেট ইজ ইকাল টু ডিএ ডিটি, এটাকে বলা হয় ডেরিভেটিভ রেট ল, এটাকে বলা হয় ডেরিভেটিভ রেট ল। এইটাই যদি আমরা এইভাবে লিখতে পারি এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড রেট ল। তার মানে একটা রেট ল দুইভাবে লেখা যেতে পারে, ডেরিভেটিভ রেট ল ভাবে লেখা যেতে পারে, ইন্টিগ্রেটেড রেট ল ভাবে লেখা যেতে পারে, বোঝা গেল? তো এটা পজ করে এটুকু লিখেন। এবারে এবারে আমরা একটা কনসেপ্ট শিখবো, সেটা আচ্ছা কনসেপ্ট শেখার আগে গ্রাফটা দেখে নিই, হ্যাঁ।
এই গ্রাফটা বলছে এক্স ভার্সেস টি। এক্ষুনি যে আমরা ইকুয়েশনটা পেলাম যে এক্স ইজ ইকাল টু কে নট ইন্টু টি, তো এইটাকে যদি গ্রাফ লিখি তো এটা বেসিক্যালি ওয়াই ইজ ইকাল টু এম এক্সের মানে স্ট্রেট লাইনে একটা ইকুয়েশন আসছে। তার মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি, এখানে এটা হচ্ছে বেসিক্যালি এক্স, হ্যাঁ, এটা হচ্ছে কে ইন্টু টি, কে মানে কেন জিরো অর্ডার রিয়াকশন নট। তো এটাই তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ডাইরেক্টলি স্ট্রেট লাইন একটা ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন। তো এটাকে কীভাবে ড্র করে, এই যে এইভাবে ড্র করে পাসিং থ্রু অরিজিন। পাসিং থ্রু অরিজিন মানে এই যে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি যদি হতো, এই সিটাকে ইন্টারসেপ্ট বলতাম, মানে কতটা এই অ্যাক্সিসে কাট করছে, হ্যাঁ, এখান থেকে কটা কাট করছে। এই সিটা তো এখানে জিরো, তার জন্য এখানে বেশি উপরে আর উঠছে না, জিরোতেই দাঁড়িয়ে আছে। তাহলে ইন্টারসেপ্ট জিরো মানে পাসিং থ্রু অরিজিন, এটাকে বলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। অরিজিন মানে এই পয়েন্টটা, হ্যাঁ, উৎস এই পয়েন্টটাকে বলে 0,0 অরিজিন। এগুলো আমি কাদের জন্য বলছি, যাদের বায়ো ব্যাকগ্রাউন্ড, নন ম্যাথ, যাদের ম্যাথ ছিল না তাদের জন্য একটু হেল্পফুল হবে। যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড তারা এসব জানে, হ্যাঁ, ওটা নিয়ে অত চাপ করার কিছু নেই। তো ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই কোয়েশনটাকে যদি আমি বসাই এখানে, তো এরকম একটা স্ট্রেট লাইন পেলাম। এই স্ট্রেট লাইনে পাসিং থ্রু অরিজিন, যার স্লোপ এম ইজ ইকাল টু কে নট, এখানে এই স্লোপটা মানে ট্যান থিটাটা এখানে কে নট, এই ইকুয়েশন থেকে পেলাম, ঠিক আছে। তো এই গ্রাফটা বোঝা গেল। অনেক সময় গ্রাফ দিয়ে জিজ্ঞাসা করে এই গ্রাফটা কোন অর্ডারের রিয়াকশন, এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে কোন অর্ডার রিয়াকশন, না। তো সেই ক্ষেত্রে আশা করি আমরা পেয়ে যাবো। এর পরের কনসেপ্টটা হলো কিনা হাফ লাইফ কনসেপ্ট। হাফ লাইফ মানেটা কি? হাফ লাইফ মানে তার ওই টার্মটাকে যদি দেখেন, হাফ লাইফ মানে কোনো একটা স্পিসিসের লাইফটা মানে ওর যে পরিমাণ লাইফ ছিল তার অর্ধেক হয়ে গেল, কতটা টাইম লাগলো তার জন্য। ধরেন কোনো একটা রিয়াকশন করছেন, কোনো একটা স্পিসিস নিলেন 1 কেজি, তো তার অর্ধেক হতে মানে 500 গ্রাম হতে যতটা সময় লাগলো সেই সময়টাকে আমরা বলবো হাফ লাইফ। দ্য টাইম, যেখানে দ্য টাইম পিরিয়ড ইন হুইচ হাফ অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ কনজিউমড, মানে কতটা ব্যবহৃত হয়ে গেল, ক্ষয়প্রাপ্ত হয়ে গেল আর কি। তো হাফ ক্ষয়প্রাপ্ত হতে গিয়ে কতটা সময় লেগে গেল, সেই সময়টাকে আমরা বলবো কিন্তু হাফ লাইফ টাইম। এটা আমরা লিখি এইভাবে টি হাফ দিয়ে, টি হাফ। তো এখানে সেইভাবে আমরা লিখে নিই, এ থেকে কোনো একটা প্রোডাক্ট ই পাচ্ছ, তো টি ইজ ইকাল টু জিরোতে কনসেন্ট্রেশন এ, প্রোডাক্ট জিরো, টি ইজ ইকাল টু এনি জেনারেল টাইম টি, কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স অ্যান্ড এ। তো ওটার জন্য যে নর্মাল জেনারেল ইকুয়েশন এখানে পেলাম এক্স ইজ ইকাল টু কে নট টি। তো এই ইকুয়েশনটাকে আমি স্পেশাল এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, যে টি হাফ, এই টি হাফ টাইমে কিন্তু আমার এক্সটা কি হয়েছে, এই যে এক্সটা যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল এ নট, বা কী নিয়েছিলাম, এ নিয়েছিলাম, তো এ বাই 2 হয়ে যাবে। কিন্তু বুঝতে পারলাম আরেকবার, এই টি হাফ মানে হাফ লাইফ, যদি টি ইজ ইকুয়াল টু টি হাফ হয় তাহলে কনসেন্ট্রেশন অফ ইউর রিয়াক্ট্যান্ট উইল বি হাফ এ বাই 2। আগে যদি এ থাকতো এখন এ বাই 2 হয়ে গেল। সেই জিনিসটা এই দুটো সিচুয়েশন যদি আমি এই কোয়েশনে লিখে দিই, এই কোয়েশনটায় যদি লিখে দিই তাহলে কিন্তু এটা পাচ্ছি আমি, আর কিচ্ছু না। তো সিম্পলিফাই করে যেটা পেলাম সেটা হলো টি হাফ ইজ ইকাল টু এ বাই 2 কে নট, কে ইজ এ কনস্ট্যান্ট, 2 ইজ অলসো কনস্ট্যান্ট, তো সামটাইম ডাইরেক্টলি পিপল রাইটলি টু এ বাই কে, টি হাফ ইজ ইকাল টু এ বাই কে, কারণ এই কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট, তাই না। সুতরাং ডাইরেক্টলি লিখে দেয়। তারপরে যেটা শিখলাম যে টি হাফ ইজ ইকুয়াল টু 1 কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন এ, কেমন, অথবা এইভাবে লিখতে পারি যে কনসেন্ট্রেশন এ ইজ ইকাল টু 2 কে নট ইন্টু টি হাফ। তো এবার যদি একটা গ্রাফ ড্র করতে চাই এ ভার্সাস টি হাফ, এখানে তা দেখতে কেমন হবে, এই যে গ্রাফ ইকুয়েশনটা পেয়েছি এখানে, ওটাকে স্ট্রেট লাইন ইকুয়েশন একটা বানিয়ে নিতে পারে নাকি দেখি। এই যে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, সি ইজ ইকাল টু 0 এখানে, তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স মানে সাম স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এই যে পাসিং থ্রু অরিজিন। তো এখানে এমটা হচ্ছে কিনা স্লোপ ট্যান থিটা, সেটা 2 কে নট, ঠিক আছে। এরপরে কি বলছে, নোট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ জেনারেলি নোন অ্যাজ এক্স অ্যাক্সিস অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জেনারেলি নোন অ্যাজ ওয়াই অ্যাক্সিস। তো এটা তো আমরা জানি, এগুলো 11-12 পড়েছি এসব জিনিসগুলো, কেমন। তো এইটা একটা জিরো অর্ডার রিয়াকশন সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া, জিরো অর্ডার রিয়াকশনের সঙ্গে।
এবার গ্রাফ, বিভিন্ন গ্রাফ দিতে পারে তারা, হ্যাঁ, সেটা বড় কথা নয়, কিন্তু জিরো অর্ডার রিয়াকশন সম্পর্কে একটা আইডিয়া হলো। তো অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আর না বাড়িয়ে তো জিরো অর্ডার রিয়াকশন এখানে শেষ করছি। পরের ভিডিওতে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সটা ডিসকাস করব। কেমন? ধন্যবাদ। এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ওগুলো একটু করে দেবেন, একটু মানে ফুর্তি আসে, মানে অনুপ্রেরণা পাওয়া যায় আর কি। ধন্যবাদ।